কেন আবার একটি বছর এমন ভাবেই চলে গেল? যখন 2024 শুরু হয়েছিল তখন তুমি নিজের সঙ্গে কথা বলেছিলে যে এই বছর আমি আর সময় নষ্ট করব না, আমি নিজেকে এবং আমার পরিবারকে আর্থিক সংগ্রামের থেকে বের করে আনবো, কিছু টাকা উপার্জন করব। কিন্তু কি হলো? কথা বলতে বলতে আর ভাবতে ভাবতেই পুরো বছরটা আবার চলে গেল। এখন আফসোস করে কি হবে? তুই ভয় পেও না, নতুন বছর শুরু হয়েছে, এখনো কিছু শেষ হয়ে যায়নি। একবার বড় ভাইয়ের মতন মনে করে আমি যে পথটা এই ভিডিওতে বলছি, এখানে শুধু একবার চেষ্টা করে দেখো। যদি কোথাও চাকরি করা হয় বা যদি তুমি কোনো ছাত্র থাকো, তাহলে শুধুমাত্র দিনে 1 থেকে 1.5 ঘন্টা সময় বার করো, পরিশ্রম করো এবং আগামী 3 থেকে 4 মাসের মধ্যে প্রতি মাসে 25 থেকে 30,000 টাকা আয় করতে পারবে এই দ্বিতীয় উপার্জন হিসাবে। তোমাকে কেবল এটাই করতে হবে যে একটি ইন ডিম্যান্ড স্কিলকে ধরতে হবে, সেটাকে বুঝতে হবে, তার উপর জ্ঞান অর্জন করতে হবে এবং তার স্মার্ট ব্যবহার করে দ্বিতীয় আয় উপার্জন করা শুরু করতে হবে। এই ভিডিওতে আমি তোমাদের এই ইন ডিম্যান্ড এবং এভারগ্রিন স্কিলের একটি পদ্ধতি বলতে যাচ্ছি, যার ব্যবহার করে তুমি প্রতি ঘন্টায় 1,349 টাকা অর্থাৎ প্রতি মাসে 25 থেকে 30,000 টাকা উপার্জন করতে পারবে দ্বিতীয় আয় হিসাবে। এখন এই কাজটি কি, কিভাবে হবে এবং কিভাবেই বা তুমি এই কাজটি কোনো প্রতিযোগিতা ছাড়া পাবে, তা আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে এবং প্র্যাকটিক্যাল করে তোমাদের বুঝিয়ে দেব। তো হ্যালো গাইস, এবি কমটেকের আরেকটি সম্পূর্ণ নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। এখন প্রথমে বুঝে নেই কাজটা তুমি পাবে কোথা থেকে। যেখানে দ্বিতীয় আয় বা দ্বিতীয় আয়ের উৎস তৈরি করবার জন্য অনেক প্ল্যাটফর্ম আছে যা লিজেন্ডারি, যেখানে তুমি তোমার প্রোফাইল বানিয়ে দ্বিতীয় আয় উপার্জন করা শুরু করতে পারো। প্রথমে আমি কথা বলছি কিছু সেরা প্ল্যাটফর্মগুলো সম্পর্কে যেখানে প্রতিযোগিতা রয়েছে, কিন্তু আমার উপদেশ হলো এখানে তোমরা অ্যাকাউন্ট অবশ্যই খুলবে। পরে আমি বলতে যাচ্ছি আরো কিছু প্ল্যাটফর্মের কথা যেখানে প্রতিযোগিতা প্রায় নেই বললেই চলে। প্রথমে আমরা দেখে নেই fiverr.com, যেখানে তুমি তোমার অ্যাকাউন্ট খুলতে পারো। এটি একটি খুব ভালো প্ল্যাটফর্ম। এরপর চলে আসছি freelancer.in, তারপর চলে আসছি একইভাবে upwork.com, যেখানে তুমি তোমার প্রোফাইল তৈরি করে ক্লায়েন্ট নিয়ে কাজ শুরু করতে পারো। আরো যদি বলা যায় peoplepower.com, এগুলোতে প্রতিযোগিতা কিছুটা কম পূর্বে 3টি ওয়েবসাইট ছাড়া। এছাড়াও তোমরা যদি চাও বিনা কম্পিটিশনে কাজ করবে, তার জন্য তোমরা লিঙ্কডইন এই সাইটটিও ব্যবহার করতে পারো। এখানে তুমি তোমার ব্র্যান্ডিং করে তুমি ক্লায়েন্টকে বলতে পারো যে তুমি এক্সেলের মাধ্যমে এরকম ফ্রিল্যান্সিং এর কাজ করো। এখানে ভালো রকমের ক্লায়েন্টও পাওয়া যাবে এবং সেই ক্লায়েন্টও পাওয়া যাবে যারা ভালো মতন পয়সাও দিতে পারবে। এছাড়াও আছে teacheron.com, খুব লেস নোন প্ল্যাটফর্ম। এখানে অ্যাসাইনমেন্ট জবস বলে একটি সেকশন আছে, যেখানে তোমরা কিছু কয়েন খরচা করে এক্সেলের বিভিন্ন প্রজেক্টের কাজ এখান থেকে সংগ্রহ করতে পারো। এবার আমরা জেনে নিই কাজটা এক্স্যাক্টলি কি ধরনের। এতটুকু তো আমরা বুঝে গেছি যে কাজটা এক্সেলের উপরে। তার জন্য আমরা সরাসরি চলে এলাম fiverr.com এ। এখানে আমরা ডাইরেক্টলি সার্চ করলাম ডেটা অ্যানালাইসিস ইন এক্সেল, অর্থাৎ এক্সেলের মাধ্যম দিয়ে আমরা কিভাবে ডেটা অ্যানালাইসিস করতে পারি। দেখো, কথাটা শুনি আবার ঘাবড়ে যেও না। প্রথমত তোমরা চিন্তা করলে যে আমি তো হয়তো এক্সেল জানিই না, আবার তারপর আবার ডেটা অ্যানালাইসিস, এটা আরো বেশি টাফ। দেখো, আজকের সময় হলো এআই এর সময়, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সময়। তাই আমরা এক্সেলে এমন কিছু ফিচারের কাজ শিখবো যেটা শিখতে খুবই কম সময় লাগে এবং আউটপুটও এর খুব দ্রুত এবং খুব সুন্দর আসে। প্রথমে জেনে নাও এর ডিমান্ড কতটা এবং এর জন্য লোকে কত টাকা চার্জ দিতে পারে। তো যখনই আমরা এখানে ডেটা অ্যানালাইসিস ইন এক্সেল দিয়ে সার্চ করব, তাহলে এখানে প্রচুর ধরনের গিগস চলে আসবে। যেরকম কেউ চার্জ করছে দেখো 2,698 টাকা, কেউ চার্জ করছে 4,496 টাকা, কেউ চার্জ করছে 22,480 টাকা, কেউ চার্জ করছে 35,000 টাকা, কেউ চার্জ করছে 1,300 টাকা, কেউ চার্জ করছে 4,000 টাকা, কেউ চার্জ করছে 900 টাকা। এরকম প্রচুর ধরনের গিগস আমাদের সামনে চলে আসবে। তো যত ধরনের তোমরা এখানে গিগস দেখছো, এখানে যে চার্জগুলি দেওয়া আছে এগুলো সবার এদের ইনিশিয়াল লেভেল গিগস, অর্থাৎ ইনিশিয়াল লেভেল বলতে এরা বেসিক কত টাকা চার্জ করে সেরকম ধরনের গিগস। তাহলে এখান থেকে প্রথমে মনে করা যাক আমরা এই গিগসটি নিয়ে নিলাম। এই গিগসটি একটু খুব বেসিক গিগস, কারণ আমি তোমাদের হিসাব করছি তোমরা একদম বেসিক লার্নার বা বেসিক ফ্রিল্যান্সিং এর কাজ শুরু করতে চাচ্ছ, তাই জন্য একদম খুব কম পয়সা অর্থাৎ বেসিক গিগস আমি এখানে একটি নিয়ে নিলাম, যেখানে এখানে চার্জ করা আছে 1,349 টাকা, অর্থাৎ বেসিক চার্জ হলো 1,349 টাকা। এখানে যে কাজটি, সেই কাজটি কি করছে এখানে দেখো, ক্লিন, অর্গানাইজ এবং ভিজুয়ালাইজ ডেটা আপ টু 100 রোজ, এই ধরনের কাজ সে করছে এবং সে এটিকে ডেলিভারি দিচ্ছে 1
দিনের মধ্যে আনলিমিটেড রিভিশনস, এবং এখানে তার 49 অর্ডারস কমপ্লিটেড, অলরেডি সে এতগুলি অর্ডার কমপ্লিট করে ফেলেছে। তাহলে হিসাব করে দেখো সে কত টাকা এখানে সে ইনকাম করে ফেলেছে। এটা হলো তার বেসিক লেভেলস। যদি একটু হাই প্রসেসে চলে যায় তাহলে আমরা এখান থেকে চলে আসতে পারি স্ট্যান্ডার্ড লেভেল, যেখানে চার্জ করছে 2248 টাকা। এখানে একই ধরনের, এখানে রোজ আরো বেড়ে গেছে দেখো 2000 রোজের ক্ষেত্রে। আর প্রিমিয়াম যদি চার্জ হয়ে থাকে তাহলে এখানে চার্জ করছে 3597 টাকা, যেখানে সে 5000 রো পর্যন্ত ডেটা ক্লিন করতে পারে। তো বেশি আগে যাওয়ার দরকার নেই, একদম বেসিক থেকে শুরু করো এবং আগে তুমি নিজের প্রজেক্ট সাবমিট করো। আগে নিজে একটা প্রজেক্ট দাও, নিজের পোর্টফোলিও তৈরি করো। এই পোর্টফোলিও তৈরি করার পর যখন তুমি কোনো কাজ পাবে, 2-3টে ক্লায়েন্ট এসে গেলে তারপরে তুমি আস্তে আস্তে নিজের উপর নির্ভর হতে পারবে এবং নিজে আরো প্রচুর পরিমাণে কাজ করে উপার্জন করতে পারবে। আজকালকার দিনে এক্সেলে এই ধরনের ফ্রিল্যান্সিং করে লোকে 2 লাখ 5 লাখ টাকা পর্যন্ত ইনকাম করছে প্রতি মাসে। তাহলে এবার আমরা জেনে নেই যে এই কাজটা হবে কিভাবে। এর জন্য আমাদের দরকার একটি এক্সেল ফাইল, যে ফাইলটি আমি অলরেডি এই ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখে দিয়েছি, যেটা আপনারা ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারবেন। তবে শুধুমাত্র ডাউনলোড করে নিয়ে বা এই ভিডিওটি দেখলেই আপনি যে চিন্তা করছেন যে মাসে মাসে টাকা ইনকাম করবেন, তা হবে না। যে এটা কেবলমাত্র যে নর্মাল ক্যাপচা ফিল আপ বা নর্মাল ফর্ম ফিল আপ করার কাজ তা নয়, এটা প্র্যাকটিক্যাল করে আপনাকে দেখতে হবে। তাহলে এই হলো যে ফাইলটি, এই ফাইলটির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এটিকে ডাউনলোড করুন, এটিকে প্র্যাকটিস করুন, একবার নয় বারবার প্র্যাকটিস করুন। তারপরে আপনি আপনারা নিজেদের গিগ বানিয়ে নিয়ে তারপর সেটিকে আপনি সাবমিট করুন, তাহলে আপনার কাজটি করতে অনেক বেশি সুবিধা হবে। তাহলে এখানে যে ফাইলটি আছে সেই ফাইলটি একটি সেলসের উপর ডেটা, সবকুছশাস্ত্র.com, একটা সেলসের র ডেটা, যেখানে মনে করা যাক এই ধরনের ফাইল আমাদের ক্লায়েন্ট আমাদের কাছে দিয়েছে, যেখানে মনে করা যাক 1000-এরও বেশি রো আছে। ভালো করে নজর দিয়ে দেখলে দেখা যাবে যে এখানে যে ডেটাসগুলো রয়েছে সেই ডেটাগুলো রয়েছে কিন্তু সম্পূর্ণ একটা কলামে। আমরা যদি এই কলামটাকে একটু বড় করি তাহলে ব্যাপারটি ভালো করে বোঝা যাবে যে এটা সম্পূর্ণ একটা কলামে কিন্তু প্রত্যেকটা লাইনের ডেটাগুলি রয়েছে। এবার ক্লায়েন্ট বলল যে এই র ডেটার উপর বেস করে তুমি আমাকে ক্যালকুলেট স্টেট অ্যান্ড পেমেন্ট মোড ওয়াইজ সেলস, যে সেলসের উপর বেস করে আমাকে এরকম ক্যালকুলেট করে আমাকে একটা সিট বানিয়ে দাও, যেটা এরকম চার্ট বা গ্রাফ আমাকে তৈরি করে দাও। সেটা কিভাবে করবে সেটা তোমার ব্যাপার। যেরকম এখানে আমরা যদি দেখি তাহলে আমার এখানে যে ডেটাসটা রয়েছে সেখানে আমার কি রয়েছে, এখানে কিছু ক্লায়েন্ট আইডি রয়েছে, এখানে ক্লায়েন্টের নাম রয়েছে, এবার এখানে প্রোডাক্ট রয়েছে, যে মোবাইল ফোন, কুর্তিস, এগুলো প্রোডাক্টস, এবং এই প্রোডাক্টগুলি কার আন্ডারে পড়ে, সেটা পড়ে এরকম ইলেকট্রনিক্স এর আন্ডারে, যেমন কুর্তিস পরে ক্লথিং এর আন্ডারে। এবার এখানে আছে সিটি, এবার এই সিটিটা কোন স্টেটের আন্ডারে সেটা দেওয়া রয়েছে। এবার কি ধরনের পারচেজের উপর বেস করে হবে, এটা ক্রেডিট কার্ড পারচেজের উপর বেস করে হবে, এবং কত টাকা পারচেজ করবে। এই টোটাল ডেটাটার উপর বেস করে ক্লায়েন্ট আমার কাছে চাইছে তুমি আমাকে এখানে একটা ক্যালকুলেট স্টেট অ্যান্ড পেমেন্ট মোড ওয়াইজ সেলস আমাকে একটা এরকম বার করে দিতে হবে। তাহলে এই কাজটি এবার আমরা কিভাবে করব সেটা আমরা এবার প্র্যাকটিক্যালি দেখে নেব। এবার আমরা এখানে ডেটা ক্লিন করব। তবে তার আগে সবার কাছে একটা হাম্বল রিকোয়েস্ট, এই ধরনের ভিডিও বানাতে প্রচুর পরিশ্রম করতে হয়, তাই জন্য ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো। আরেকটি রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। তাহলে শুরু করছি এবার কিভাবে ডেটা ক্লিন করা যায়। তাহলে প্রথমেই আমরা কি করলাম, একদম ডেটাটি প্রথম জায়গাটিকে সিলেক্ট করলাম। এবার এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো প্রেস করলে যতগুলো আমার ডেটা আছে সবকটি সিলেক্ট হয়ে গেল। এবার এখান থেকে আমরা আবার প্রেস করলাম কন্ট্রোল ব্যাকস্পেস করলে দেখুন সিলেকশনটি কিন্তু উঠলো না। তাহলে আমরা আবার স্ক্রিনের একদম শুরুতে চলে এলাম। এই শর্টকাট কিগুলো প্রচন্ড উপকারী, খুবই কাজে লাগে। এবার আমাদের কি করতে হবে, এখানে যে প্রত্যেকটি ডেটা রয়েছে প্রত্যেকটিকে আলাদা আলাদা কলামে নিতে হবে, প্রত্যেকটা ভাগ করে করে আলাদা আলাদা কলামে নিতে হবে। যেরকম ক্লায়েন্ট আইডি, নাম, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা কলামে নিতে হবে। তার জন্য প্রচুর মেথড রয়েছে এক্সেলে, যেরকম টেক্সট টু কলাম রয়েছে, ফ্ল্যাশ ফিল রয়েছে, বিভিন্ন ফর্মুলার মাধ্যম দিয়ে আমরা করতে পারি, আরো বিভিন্ন পদ্ধতি রয়েছে যেগুলোর মাধ্যম দিয়ে আমরা করতে পারি। কিন্তু আমরা এগুলোতে যাব না, আমরা সবচেয়ে সোজা যে পন্থাটি সেই পন্থাটির মাধ্যম দিয়ে আমরা এটিকে প্রত্যেকটি কলামে এই ডেটাগুলিকে আলাদা করব। তাহলে তার জন্য আমরা এখানে প্রথমেই চলে এলাম এখানে ডেটা ট্যাবে। ডেটা ট্যাবে এখানে সবচেয়ে বেশি যেটা ব্যবহার হয় সেটা হলো টেক্সট টু কলামস। এটা আপনার এক্সেলের যে কোনো ভার্সানই ব্যবহার করুন, সব ভার্সানই এটি রয়েছে টেক্সট টু কলাম। তাই জন্য এটি হলো সবচেয়ে সোজা পন্থা এই ডেটাটাকে কলামে ভাগ করা, বা একটা সেলে যেটা লেখা আছে সেটা প্রত্যেক কলামে আলাদা আলাদা ভাগ করা। এটা হলো সবচেয়ে বেটার অপশন, টেক্সট টু কলাম। এবার এই টেক্সট টু কলাম কথাটা শুনলে যেরকম মনে হচ্ছে সেই নামের উপর বেস করে এখানে দুটি অপশন দেওয়া রয়েছে, একটা হলো ডেলিমিটেড, একটা হলো ফিক্সড উইথ। আগে ব্যাপারটা বুঝে নিই। ডেলিমিটেড ব্যাপারটা হলো যে আমার এখানে যে ডেটাটি রয়েছে তার মাঝখানে যদি ফিক্সড কোনো সেপারেটর থেকে থাকে, যেরকম এখানে প্রত্যেকটার মাঝখানে ফিক্সড সেপারেটর আছে, পাইপিং সাইন, যেটা আমরা দেখতে পাই কিবোর্ডে ব্যাকস্পেস এবং এন্টারের পাশে। তো সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি এখানে ডেলিমিটেড। আর ফিক্সড উইথ যেখানে হলো, যেখানে হয়তো আমার দেখা যাচ্ছে 60 to 70% কমন রয়েছে, যে সেপারেটরটা কমন রয়েছে, বাদ বাকি সব জায়গায় কমন নেই, তবে 99% ক্ষেত্রে এখানে ডেলিমিটেড এই ব্যাপারটি ব্যবহার করা হয়। তাহলে আমরা এখানে ডেলিমিটেডে ক্লিক করলাম, করার পর এখান থেকে সরাসরি চলে এলাম নেক্সটে ক্লিক করার
করার পর এখান থেকে বলছে কি ডেলিমিটার দিয়ে এটি আলাদা করা আছে। আমার এখানে ট্যাব নেই, সেমিকলন নেই, কমা নেই, স্পেস নেই, আছে হলো আদার, অর্থাৎ যেটা এখানে দেওয়া নেই। তাহলে এখানে আদারে ক্লিক করে আমরা এই জায়গাটা আমরা সেপারেটরটা দিয়ে দিলাম, আমরা এখানটা দিয়ে দিলাম পাইপিং সাইন। তাহলে দেখো যেই আমি পাইপিং সাইনটা দিলাম, নিচে এখানে প্রিভিউতে দেখা যাচ্ছে যে আমার এখানে কিন্তু ডেটাটি আলাদা হয়ে যাচ্ছে, প্রত্যেকটা কলমে ভাগ হয়ে যাচ্ছে। হওয়ার পর যেহেতু আমার এটি র ডেটা, আমরা জাস্ট এখানটায় নেক্সটে ক্লিক করলাম, করার পর আমরা এই জায়গাতেই আমরা এটিকে ফিনিশ করে দিলাম। এই ফিনিশ করে দিলাম, তাহলে এবার আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে এই যে আমার এখানে ডেটাটা, যেটা একটা সেলের মধ্যে ছিল, ওটা কলমে আলাদা আলাদা ভাবে ভাগ হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা ডেটাটিকে ক্লিন করে নিলাম। তবে এখনো পর্যন্ত আমার পুরো কাজ শেষ হয়নি, আমার সবে মাত্র অর্ধেক কাজ কমপ্লিট হয়েছে। তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও এইমাত্র আমি যে মেথডটা দেখালাম ক্লিন করার, সেই মেথডটা তোমাদের জানা আছে কিনা। ভিডিওটি পজ করে কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। তাহলে এইভাবে জিনিসটি চলে এলো। এবার আমাদের যেটি করতে হবে সেটি হলো এর উপরে একটা হেডিং দিতে হবে। তার জন্য আমরা কি করলাম, এখানটায় চলে এলাম, একদম শুরুতে এখানটায় লিখে দিলাম অর্ডার নাম্বার, কাস্টমার নেম। এবার পরপর আমি এখানটায় হেডিং গুলি দিয়ে দিচ্ছি। এবার আরেকটি ছোট্ট কাজ আমাদের এখনো করতে হবে এই ডেটা ক্লিনিং এর জন্য, যে এখানে যে অ্যামাউন্ট দেওয়া রয়েছে, যখন আমি এখানে এতটুকু অ্যামাউন্টকে সিলেক্ট করছি, যখনই আমরা কোনো সিলেক্ট করবো তখন এখানে যে স্ট্যাটাস বার আছে সেখানে অ্যাভারেজ, কাউন্ট, সামেশন সব দেখিয়ে দেবে। যেরকম পাশে যদি আমি কিছু নাম্বার লিখি, মনে করা যাক আমি এখানটা এরকম কিছু নাম্বার লিখে দিলাম, লেখার পর আমি যদি 3টে নাম্বারকে সিলেক্ট করি, তাহলে নিচে এখানটায় দেখা যাচ্ছে যে অ্যাভারেজ, কাউন্ট, সাম সব দেখাচ্ছে। বাট যখন আমি এখানটায় সিলেক্ট করব তখন এখানে খালি কাউন্ট দেখাচ্ছে, অ্যাভারেজ বা সাম দেখাচ্ছে না, অর্থাৎ এটা টেক্সট ফরম্যাটে আছে। মানে এই যে ক্লায়েন্ট যে আমাকে ডেটাটি দিয়েছে, সেই ডেটাটি হয় সে কোনো জায়গা থেকে তুলে নিয়ে তারপর আমার কাছে পাঠিয়েছে, মানে এটা ডাইরেক্টলি এক্সেলে তৈরি করা কোনো ডেটা নয়। তাহলে আট ফার্স্ট আমাকে কি করতে হবে, এখান থেকে এটিকে নাম্বার ফরম্যাটে এটিকে কনভার্ট করতে হবে। জাস্ট কিছু করতে হবে না, এখানে প্রথম সেলটিতে ক্লিক করতে হবে, এখানে ফর্মুলা বারে গিয়ে এখানে যে রুপিস যে সাইনটি আছে সেই সাইনটিকে আমি সিলেক্ট করলাম, করে এখান থেকে কপি করলাম। কপি করার পর এবার এখান থেকে প্রেস করলাম কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, আবার কন্ট্রোল ব্যাক স্পেস। তাহলে প্রথমে চলে এলাম, এবার প্রেস করলাম কন্ট্রোল এইচ করলে এখানে রিপ্লেস, ফাইন্ড এন্ড রিপ্লেস ডায়লগ বক্স খুলে যাবে। তখন আমাদের এখানে কি করতে হবে, ফাইন্ড হোয়াটে আমাকে এখানটা লিখতে হবে এই রুপিস সাইনটা, আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। আর রিপ্লেস উইথ এটা সম্পূর্ণ ফাঁকা থাকবে, কিচ্ছু করার দরকার নেই। জাস্ট আমরা এখানটা কি করলাম, রিপ্লেস অলে ক্লিক করলাম, করে এখানে দেখাচ্ছে 1026 রিপ্লেসমেন্ট, জাস্ট ওকে করে দিলাম, ক্লোজ। তাহলে এখানে সম্পূর্ণ এটি নাম্বার ফরম্যাটে চলে এলো। এবার আমরা যে এখানে সিলেক্ট করা আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাভারেজও দেখাচ্ছে, কাউন্টও দেখাচ্ছে, প্লাস সামেশনটাও দেখিয়ে দিচ্ছে। তাহলে এবার আমাদের এখানে ডেটা ক্লিনিং ব্যাপারটি কমপ্লিট হয়ে গেল। এরকম প্রচুর পদ্ধতি আছে ডেটা ক্লিনিং করবার জন্য, এরকম বিভিন্ন ফাইল আপনারা পেয়ে যেতে পারবেন এবং বিভিন্ন ভিডিও আছে। আমাদের একটি ভিডিও আছে ডেটা ক্লিনিং এর উপরে, ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিংক দিয়ে দেবো, তাহলে আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারবেন কিভাবে ডেটা ক্লিনিং করা যায়। এবার যে ব্যাপারটি সেটা হলো আমাদের এখানে ডেটা অ্যানালাইসিস করতে হবে, অর্থাৎ ডেটাকে এইভাবে আমাকে অ্যানালাইসিস করে দিতে হবে। বাট ডেটাকে অ্যানালাইসিস করবার জন্য আমাদের সবচেয়ে ইজিয়েস্ট যে পন্থা সেটা হলো পিভট টেবিল। পিভট টেবিলের মাধ্যম দিয়ে আমরা সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে ডেটা অ্যানালাইসিস করতে পারি। তাহলে এবার আমাদের এখানে পিভট টেবিল তৈরি করতে হবে। পিভট টেবিল তৈরি করবার আগে আরেকবার বলছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট সেকশনে জানিয়ে দিও যে পিভট টেবিল তোমাদের জানা আছে কিনা। যদি পিভট টেবিল তোমাদের জানা না থাকে তাহলে পিভট টেবিলের উপরে আমাদের ভিডিও দেওয়া আছে, তার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা পিভট টেবিলের ভিডিওটি দেখে নিতে পারবে। এবার ফার্স্টে আমাকে ডেটাটিকে সিলেকশন করতে হবে, তার জন্য আমরা আবার প্রেস করলাম কন্ট্রোল শিফট ডাউন অ্যারো। এবার কন্ট্রোল শিফট ছেড়ে দেবো না, কারণ এখনই আমার উপরে যেতে হবে না, কারণ আমার রাইট সাইডও সিলেক্ট করতে হবে যে অবধি আমার ডেটা আছে। তাহলে কন্ট্রোল শিফট চাপা অবস্থাতে আমরা এখানে প্রেস করলাম রাইট অ্যারো, এইবার প্রেস করলাম কন্ট্রোল ব্যাক স্পেস, তাহলে আমি আবার প্রথমে চলে এলাম। এবার আমরা এখান থেকে ক্লিক করলাম ইনসার্ট ট্যাবে, সেখান থেকে আমরা ক্লিক করলাম পিভট টেবিল। পিভট টেবিলে ক্লিক করলে এখানে পিভট টেবিল ডায়লগ বক্স চলে এলো, এখানে আছে নিউ ওয়ার্কশিট আর এক্সিস্টিং ওয়ার্কশিট। আমরা যদি এখানেই করতে চাই পিভট টেবিল তাহলে আমরা এখানে দেবো এক্সিস্টিং ওয়ার্কশিট, আর যদি নতুন ওয়ার্কশিটে করতে চাই তাহলে আমরা এখানটা দেবো নিউ ওয়ার্কশিট। আমরা নিউ ওয়ার্কশিট করে এখানটা ওকে করে দিলাম, তাহলে এখানে একটি নতুন ওয়ার্কশিট চলে এলো। এবার এই শিটটি এটির আগে চলে এসে আমরা যদি এটার পরে চাই তাহলে আমরা কি করলাম, এটাকে জাস্ট চেপে রেখে এর পরে নিয়ে এসে ছেড়ে দিলাম, আর এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে আমরা রিনেম করে দিলাম শিটটির। আমরা এখানটা লিখে দিলাম ক্লায়েন্ট আর, লিখে আমরা এন্টার দিয়ে দিলাম, তাহলে শিটটির নাম চেঞ্জ হয়ে গেল। এবার আমরা জেনে নিই যে ক্লায়েন্ট আমাদের কাছে অরিজিনালি চাইছেটা কি। তার জন্য আমরা এখানটা চলে এলাম ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট। এখানে ক্লায়েন্ট আমাদের কাছে যেটা চাইছে সেটা হলো যে ক্যালকুলেট স্টেট অ্যান্ড পেমেন্ট মোড ওয়াইজ সেলস, অর্থাৎ স্টেট আর পেমেন্ট মোডের ওপর সেলস আমাকে ক্যালকুলেট করে, অর্থাৎ একটা গ্রাফ করে আমাকে দেখিয়ে দিতে বলছে, যে সেটাকে আমাকে অ্যানালাইসিস করে দেখাতে বলছে যে যার জন্য সে আমাকে এই টাকাটি পেমেন্ট করবে। এইবার যখন আমরা পিভট টেবিলে আসবো, এবার পিভট টেবিলে ক্লিক করব, তখন আমরা এখানে দেখতে পারবো একদম ডান সাইডে একটি পেন চলে এসছে। এখানে ওপরে আমাকে এখানে হেডিংস গুলি দেখাচ্ছে, অর্থাৎ যে হেডিংস গুলি আমার এখানে র ডেটাতে ছিল সেই হেডিংস গুলি আমার এখানটায় শো করছে, আর নিচে কিছু বক্সেস দেখাচ্ছে।
তাহলে এবার ব্যাপারটা বুঝতে হবে যে পিভট টেবিল, এখানে পিভট টেবিল কেন বলা হচ্ছে, আগে পিভট টেবিল জিনিসটা কি সেটা আগে বুঝে নিই। পিভট মানে কি? পিভট মানে হলো যে কোনো জিনিসকে একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখা। অর্থাৎ আমাদের এখানে যে ডেটাটি আছে, অর্থাৎ এখানে আমরা যে ডেটাটি দেখতে পাচ্ছি সেই ডেটাটিকে আমরা এখানে একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখবো। অর্থাৎ ডেটা সেম থাকবে বাট সেটি ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখবো এবং সেটিকে দেখবো একটি টেবিলের আকারে। এই জন্য এটাকে বলা হচ্ছে পিভট টেবিল। আর এই টেবিলের ভেতর কি কি আসতে পারে? টেবিলের ভেতর আসতে পারে রো আসতে পারে, কলাম আসতে পারে, ভ্যালু আসতে পারে, ফিল্টারও আসতে পারে, বাট এটা হলো অপশনাল। তার জন্য মেনলি হলো যেটা রো, কলাম আর ভ্যালুস। তাহলে এবার আমরা আবার দেখে নিই যে ক্লায়েন্টের এখানে রিকোয়ারমেন্ট হলো যে স্টেট আর পেমেন্ট মোড ওয়াইজ সেলস, অর্থাৎ প্রথমে হলো স্টেট। তার জন্য আমরা কি করলাম, এখান থেকে স্টেটটিতে ক্লিক করলাম, এটাকে রোর এখানটায় অটোমেটিকই চলে এলো, বা আমরা এটাকে করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা এখানটায় নিয়ে আসতে পারি। তাহলে এবার দেখুন এই লেফট হ্যান্ড সাইডে এখানে স্টেটের উপর আমার এখানে একটি টেবিল তৈরি হয়ে গেছে। ওখানে যেরকম আলাদা আলাদা ভাবে সব কটা দেখাচ্ছিল, এখানে কিন্তু সেগুলো সব একসঙ্গে চলে এসেছে। এটা হলো একটা মেনলি পিভট টেবিল, মেনলি হলো সামারাইজ অফ ডেটা। এবারও তো তোমরা বলতে পারো যে এখানে আমরা ডেটাগুলো রোতে দিলাম কেন, আমরা এটা তো কলমেও দিতে পারতাম। হ্যাঁ, আমরা কলমেও দিতে পারতাম অবশ্যই। তাহলে আমি যদি এটাকে চেপে রেখে এখানটা কলমে নিয়ে যাই তাহলে এটা কলমাইজ চলে এলো, অর্থাৎ এটা হরিজন্টালি চলে এলো। বাট হিউম্যান আই অর্থাৎ মানুষের চোখ যেটা দেখতে পারে সেটা ভার্টিক্যালি দেখতে সুবিধা হয়। যেখানে আমাদের প্রচুর ডেটা থাকে সেটা ভার্টিক্যালি দেখতে সুবিধা হয়। তাই জন্য আমরা এটাকে আবার রো ওয়াইজে নিয়ে এলাম যাতে সেটা ভার্টিক্যালি দেখতে অনেক বেশি সুন্দর লাগে বা অনেক বেশি সুবিধাজনক হয় দেখতে। এবার এখানে স্টেটটি চলে এলো আর ক্লায়েন্ট এখানে বলেছিল প্রোডাক্ট মোডের উপরে। তার জন্য আমরা এখানটা কি করলাম, এখানে প্রোডাক্ট যে মোড আছে সেটিতে ক্লিক করলাম, সেটিকে ক্লিক করে আমরা এখান থেকে চেপে রেখে এটিকে কলম ওয়াইজে নিয়ে এলাম। তাহলে সুন্দরভাবে আমার এখানে রো আর কলাম দিয়ে একটি গ্রিড তৈরি হয়ে গেল। এবার আমরা প্রোডাক্ট মোডটুকু আমরা রোর আন্ডারে নিয়ে আসতে পারি। আমরা যদি রোর আন্ডারে নিয়ে আসি তাহলে এটি এইভাবে চলে আসবে। দিল্লির আন্ডারে এখানে অপশনস গুলি দেখাবে, গুজরাটের আন্ডারে অপশনস গুলি দেখাবে। তবে এটিকে যদি আমরা কলমে রাখি এটা বেশি আরো কম্প্যাক্ট হবে, আরো বেশি শো হবে, ভালো মতন দেখতে ভালো লাগবে। তাহলে এবার আমরা যেটা করবো সেটা হলো আমরা অ্যামাউন্টটিকে নিয়ে আসবো। এবার যখনই আমি অ্যামাউন্টটিকে নিয়ে আসছি অটোমেটিক দেখো এখানটায় সব সামেশন চলে আসছে। যেরকম দিল্লির ক্ষেত্রে আমাদের যদি ক্যাশ অন ডেলিভারি আমরা দেখি তাহলে এখানে 7,52,000 দেখাচ্ছে। কর্ণাটকের ক্ষেত্রে যদি ক্রেডিট কার্ডে দেখি তাহলে দেখাচ্ছে 1,47,000 এবং এখানে গ্র্যান্ড টোটাল করেও জিনিসটি দেখিয়ে দিচ্ছে। পুরো একটা কম্প্যাক্ট টেবিল বানিয়ে দিচ্ছে এবং ক্লায়েন্ট আমাদের এই জন্যই পয়সা দেয় যে আমাদের এর উপর কোনো নলেজ আছে কিনা। এই নলেজ আমরা যদি তাদের কাছে শো করাতে পারি তাহলেই সে আমাকে কিন্তু পয়সাটি দেবে। তাহলে এখানে আমাদের এখানে পুরো জিনিসটি তৈরি হয়ে গেল এবং এর জন্যই বারবার বলছি যে ভিডিওটি দেখো এবং প্র্যাকটিস করো। এগুলো কোনো গিমিকের ব্যাপার নেই, এখানে দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলেই আমরা এইভাবে পয়সা ইনকাম করতে পারবো। এবার এই কাজটিকে আরেকটু বেশি ভিজুয়ালাইজেশন করবার জন্য আমরা এখানে যে কোনো জায়গায় ক্লিক করলাম, করার পর এখান থেকে আমরা যদি পিভট টেবিল অ্যানালাইজে চলে আসি সেখানটা একটি কথা আছে পাইভট চার্ট, আমরা এটিকে বন্ধ করে দিলাম। পাইভট চার্ট আমরা যদি পাইভট চার্টে ক্লিক করি তাহলে এখান থেকে আমাকে কিছু চার্ট দেখিয়ে দেবে। কিচ্ছু করার দরকার নেই, এগুলো সম্পূর্ণ অটোমেটিক। এখানে চলে আসছে প্রথমে কলাম চার্ট, এখানে লাইন চার্ট। তবে লাইন চার্টের চেয়ে কলাম চার্ট এটি বেশি ভিজুয়ালাইজেশন ভালো হবে। এই ডেটা অ্যানালাইসিস করাটাই চাইছে ক্লায়েন্ট আমাদের কাছ থেকে। আমরা যদি এখান থেকে নিয়ে নিই কলাম চার্ট, আমরা এখান থেকে জাস্ট এটিকে ওকে করে দিলাম। এবার দেখো এখানে পাশে এখানটায় কলাম চার্টটি চলে এলো। আমরা এটিকে জাস্ট একটু টেনে একটু বড় করে নিলাম বোঝার সুবিধার্থে। এবার আমরা যদি চাই ডিজাইনটিকে আরো সুন্দর করতে পারি, এখানে ক্লিক করার পর আমরা যদি এখানে ডিজাইনে চলে আসি তাহলে এখানে ডাউন অ্যারোতে ক্লিক করলে এখানে বিভিন্ন আছে, মাউসটিকে নিয়ে যাচ্ছে, এরকম বিভিন্ন ডিজাইন আছে, যেটা পছন্দ সেরকম ভাবে আরো বেশি এটাকে সুন্দর করে নেওয়া যায়। তো করে নেওয়ার পর এই ফাইলটিকে সেভ করে আমি যদি ক্লায়েন্টের কাছে এটাকে পাঠিয়ে দিই তাহলে ক্লায়েন্ট আমাকে 1,349 টাকা আমাকে পাঠিয়ে দেবে। তাহলে এইভাবে ডেটা অ্যানালাইসিস করে এবং ডেটা ক্লিনিং করে তোমরা প্রচুর টাকা ইনকাম করতে পারো। তবে অবশ্যই ভিডিওটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কারণ এই ধরনের ভিডিও বানাতে প্রচুর খাটনি করতে হয়, প্রচুর কষ্ট করতে হয়। তাহলে এই ধরনের প্রজেক্টটি আমরা এক্সেলে করে থাকি, তবে এটা খুবই মাইনর প্রজেক্ট, এটা আমরা করে দেখিয়ে দিলাম। তবে এই ধরনের প্রজেক্ট করতে মিনিমাম 1 থেকে 2 ঘন্টা সময় লাগতে পারে যারা একদম নতুন, ঠিক আছে? তাই জন্য বারবার বলছি ভিডিওটি স্কিপ না করে পুরো দেখো এবং আমি লিংক দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে ফাইলটিকে ওপেন করে ফাইলটিকে নিয়ে বারবার প্র্যাকটিস করো, তাহলে কোনো রকম অসুবিধা তৈরি হবে না। তোমরা ভালো করে প্র্যাকটিস করো এবং ঘরে বসে তোমরা প্রচুর টাকা ইনকাম করতে পারবে এই ধরনের কাজ করে। তাহলে এইভাবে আমরা একটা ক্লায়েন্টের সুন্দর রিপোর্ট বানিয়ে ফেললাম, যেটাকে ডেটা ক্লিনিং করলাম এবং অ্যানালাইসিসও করে নিলাম। এবার তোমাদের কাজের সুবিধাতে আমি এখানে একটা হোমওয়ার্কও দিয়ে দিচ্ছি। সেই হোমওয়ার্কে এটা তোমরা বাড়িতে নিজেরা করে দেখবে যে যেখানে সেলসের র ডেটাটি সেম থাকবে, ডেটাটিকে ক্লিনিং করে নিতে হবে, যা ডেটা অ্যানালিসিস যেটা আমরা করলাম একটু আগে দেখালাম সেইভাবে তোমাদের কাজটি করে নিতে হবে এবং সেখানে তোমাদের ক্যালকুলেট করতে হবে ক্যাটাগরি অ্যান্ড পেমেন্ট মোড ওয়াইজ সেলস। ক্যাটাগরি বলতে এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, ইলেকট্রনিক্স, ক্লদিং, হোম অ্যাপ্লায়েন্স। এই ক্যাটাগরির উপর বেস করে পেমেন্ট মোড ওয়াইজ সেলস, তারপর একটা এরকম ডেটা অ্যানালাইসিস তোমাদের করতে হবে, যেটা আমি এখানে হোমওয়ার্ক হিসাবে দিয়ে দিলাম। এবার তোমরা যে কাজটি করবে
হোমওয়ার্ক সেটা ঠিকঠাক করলে কিনা তার জন্য আমি এখানে লিখে দিয়েছি যে রাইট দ্য অ্যান্সার অফ টোটাল সেলস ডান থ্রু ক্রেডিট কার্ড ইন ইলেকট্রনিক্স ক্যাটাগরি। সেটা ইলেকট্রনিক্স ক্যাটাগরিতে ক্রেডিট কার্ড মারফত যে টোটাল সেলসটি হয়েছে সেই অ্যামাউন্টটি লিখে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা কাজটি ঠিকঠাক করতে পেরেছো কিনা। তাহলে আশা করি ভিডিওটা তোমরা অবশ্যই ভালোভাবে বুঝে গেছো। তাহলে এইভাবে কাজ করে তোমরা তোমাদের সেকেন্ড স্যালারি আর্ন করতে পারবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও ভিডিওটি কেমন লাগলো। এই ধরনের আরো কিছু ভিডিও আমি পরবর্তীকালে নিয়ে আসছি, আমাদের সঙ্গে থেকো।